চুলকানি যাই হোক ভালো হয়ে গেছে, কিন্তু পাশের একটা রাস্তা ভেঙে গেছে। সমাজের সবাই এসে বললো যে দেখুন এই রাস্তাটা ভেঙে গেছে, আপনারও চলার কঠিন, আমাদেরও চলার কঠিন। মহিউদ্দিন স্যার, আপনি ক্লাসটা রেকর্ড করেন। মহিউদ্দিন স্যার চট্টগ্রাম, আপনি ক্লাসটা রেকর্ড করতে পারতেছেন? মহিউদ্দিন স্যার চট্টগ্রাম, ক্লাসটা কি রেকর্ড করতে পারতেছেন? রেকর্ড করতে পারতেছে থেকে এটা আপনার এই দিছে, লাইক দিছে, কথা বলতে পারবো না এর জন্য। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তিনি কি করলেন, এই রাস্তার কাজে তিনি, তাকে আমরা বললাম বা তারা যা কিছু জন বললো যে আপনাকে কিছু সহযোগিতা করতে হবে, তিনি সহযোগিতা করবেন না। তার মানে কি, তিনি মানসিক ভাবে সামাজিক ভাবে সুস্থ হননি। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের মূল কাজ হলো একটা মানুষের শারীরিক রোগ কমবে, মানসিক রোগ কমবে এরকম না, টোটালি সামাজিক কাজে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবে। আমরা সেই সুস্থতার কথা স্যার হানিমান বলছেন। আজকে আমার আলোচনা একজন রোগীর চুলকানি বা চর্মরোগ, একটা রোগ, একটি সামগ্রিক অংশের একটা পার্ট। এই আংশিক পার্ট নিয়ে আলোচনা হোমিওপ্যাথির মূল দাবির সাথে সাংঘর্ষিক হলেও এই দাবিটাকে বা এই পার্ট অংশটাকে কিভাবে হোমিওপ্যাথির মূল সামগ্রিক এটার সাথে সামঞ্জস্য করে রোগীতে রূপান্তর করে চিকিৎসা করা যায়, আমি সেই বিষয়ে আলোচনা করতে চাই, আমি সেই বিষয়ে আলোচনা করব। এই জন্য আমাকে সর্বপ্রথম আমরা যে জিনিসটা মাথায় নেব, দেখুন এখানে আমাদের রিপন স্যার আছেন, উনি অর্গানান খুব ভালো পড়ান। আপনারা ওনাকে পাইলে এই অর্গানানের ক্লাস নেবেন, উনি প্রাণ ভরে দিতে পারবেন আপনাদেরকে। আর মিজানুর রহমান স্যার তো আসেনি। দেখুন 32 নম্বর সূত্রে স্যার বললেন যে প্রত্যেকটি খাঁটি ওষুধ নিঃসন্দেহে মানব দেহে নিঃস্বার্থভাবে রোগ তৈরি করে। আমরা একটা রোগীতে যে ওষুধটা দিব, সেই ওষুধটা কি করবে, ওই দেহে নিশ্চিত রূপে রোগ তৈরি করবে। তাহলে আমি যে ওষুধটা রোগীকে দিব সেটা, আর রোগী আরোগ্য হয় কিভাবে, এই যে একটা রোগ, ওষুধজনিত রোগ তৈরি হলো, যে রোগের জন্য, যে কষ্টগুলোর জন্য আমরা দিচ্ছি তার সদৃশ্য হবার কারণে এবং শক্তিশালী হবার কারণে ওই রোগটা এই ওষুধজনিত কারণে ভালো হয় এবং ওষুধজনিত রোগ জীবনী শক্তিকে ভালো করে। তাহলে আমরা যে রোগীকে যে ওষুধটা দিব সেটা যেন অবশ্যই সদৃশ্য হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু রোগীর দেহে আমরা আরেকটা রোগ তৈরি করে দেব। তাই চিকিৎসায় সাফল্য পেতে গেলে এই বিষয়টা কিন্তু আমরা মাথায় অবশ্যই অবশ্যই নেব। আমি দেখি অনেক হোমিওপ্যাথি ডাক্তারদের চেম্বারে লেখা আছে হোমিওপ্যাথি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। হ্যাঁ, কখন পার্শ্ব প্রতিক্রিয়া নেই? যদি আমার ওষুধটা ঠিক হয়, যদি ব্যাঠিক হয় তাহলে তো রোগ তৈরি করবেই। এই জায়গায় আমরা খুবই মনোযোগ হব। একটা রোগীকে ওষুধ দেওয়ার সময় একটা হোক আংশিক একটা পার্ট নিয়ে আমি আলোচনা করছি, কিন্তু ওষুধ নির্বাচন যেন আমার অবশ্যই সামগ্রিক হয়। রোগ আরোগ্য হয় কিভাবে? ভিতর থেকে বাহিরে। রোগ আরোগ্যের গতিটা হচ্ছে ভিতর থেকে বাহিরে, উপর থেকে নিচে, ডান থেকে বামে। সর্বশেষ যে রোগ সেটি আগে সারবে, সর্বপ্রথম যে রোগ সেটি পরে সারবে। ডান বামের বিষয়টাও যদি আমি লক্ষ্য করি, দেখা গেল
বাম পাশের রোগটাই সর্বশেষ হয়েছে অথবা ডান পাশের রোগটাই সর্বশেষ হয়েছে, তাহলে তো আমার ডান পাশের হিসাবটা কিন্তু মিলবে না। তখন সেই ক্ষেত্রে কিন্তু আমাকে মিলাইতে হবে যে সর্বশেষ যে রোগটি আগে, মানে সর্বশেষ যে রোগটি হয়েছে সেইটা কিন্তু আগে সারবে। এই চুলকানি রোগের চিকিৎসা করার আগে আমরা রোগ সম্পর্কে একটু ধারণা নেই। আমরা এই রোগ 4 ভাবে আক্রান্ত হই, মানে আমরা আক্রান্ত হই কত ভাবে? প্রধানত 4 ভাবে আমরা আক্রান্ত হই। 1, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা। দ্বিতীয় হলো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, বিষাক্ত বস্তু, বিষাক্ত পানি, প্রাণীর বিষ ইত্যাদির সংস্পর্শে আসা। তৃতীয়ত হলো মনোকুণ্ডায়ন। চতুর্থ হলো বংশীয় রোগের প্রতিফল। এখন আমি যদি চিকিৎসা করি পরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে যে চর্মপীড়া, বংশীয় রোগের প্রতিফল থেকে যে চর্মপীড়া, দুইজনের লক্ষণ যদি একই ভাবে নেবার চেষ্টা করি, তাহলে এই ক্ষেত্রে আমি সফল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। আমি যদি বংশীয় রোগের সাথে মনোকুণ্ডায়নের তালগোল পাকিয়ে ফেলি, তাহলেও কিন্তু চিকিৎসায় একটা ব্যর্থতা থেকে যেতে পারে। আবার অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে যে চর্মপীড়া হলো, তার সাথে বংশীয় বিষয়টা যোগ হয়েছে কিনা, তার সাথে মনোকুণ্ডায়নটা যোগ হয়েছে কিনা, তার সাথে বিষাক্ত দ্রব্যর যোগ হয়েছে কিনা, এই বিষয়টাও কিন্তু আমাকে বিবেচনায় নিতে হয়। তাহলে আমরা এই ক্ষেত্রেও কিন্তু একটু আলাদা করে নেব। আবার চর্মরোগকে কিন্তু মানে প্রকার ভেদ যদি করি, এই চর্মরোগ কিন্তু আমরা প্রকার ভেদ যদি করি, তাহলে 6 প্রকার, সাধারণত 6 প্রকার চর্মরোগ হয়। একটা হচ্ছে সংক্রমণজনিত চর্মপীড়া, যেটা আমি বললাম যে প্রাণীর বিষাক্ত থেকে হতে পারে। যে এই সংক্রমণজনিত চর্মপীড়া জীবাণুর কারণে হয়, দাঁত, খোসপাসরা, ইম্পিডিয়াক, ফোড়া, স্কাবিস ইত্যাদি। আবার অ্যালার্জি জনিতও কিন্তু চর্মপীড়া হয়, ধুলাবালু, খাবার, কেমিক্যাল ইত্যাদি। যেমন একজিমা, আর্টিকারিয়া ইত্যাদি। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতার সমস্যার জন্য চর্মপীড়া কিন্তু হয়। সেটা সোরিয়াসিস, লুপাস, সেতি। আবার হরমোন জনিত সমস্যার কারণেও কিন্তু চর্মপীড়া হয়। ব্রণ, মেলাজমা, অতিরিক্ত লোম হওয়া। আবার ভাইরাস জনিত কারণেও হয়, হার্পিস, ওয়ার্ড, চিকেন পক্স। হ্যাঁ, আবার বংশগত কারণেও এই চর্মপীড়া হয়, ইকথিওসিস, জন্মগত তিল, জেনেটিক স্কিন ডিজিজ, এরকম। তাহলে আমি একটা চর্মপীড়া যখন চিকিৎসা করব, আমি যদি একটু ভাগ করে নিতে পারি যে কেন, কোন কারণে হলো, এর প্রকার ভেদটা যদি আমি ভাগ করে নিতে পারি, আর আমি যদি ভাগ করে নিতে পারি যে আমরা যে কিভাবে আক্রান্ত হলাম, তাহলে চিকিৎসাটা অনেকটাই সহজ হয়ে আসে। কারণ সে কর্নিক, আবার তরুণ, এই
দুইটাকে ভাগ করার জন্য কিন্তু শারীরিক নির্দেশনা। এখন যে মানুষটি অপরিষ্কার ও পরিচ্ছন্ন থেকে তার চর্মরোগ হয়েছে, এই রোগীতে খুব বেশি ঔষধের প্রয়োজন হয় না। আমরা এই রোগীতে যত বেশি ওষুধ প্রয়োগ করতে যাই, ততই যেন এই রোগটি আমাদের হাতছাড়া হবার উপক্রম হয়। এই অপরিষ্কার পরিচ্ছন্ন রোগীকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলতে হয়, বেশি বেশি করে পরিষ্কার হতে। গোসল করার সময় তাকে সাবান দিয়ে ধুয়ে মুছে গোসল করবে। এবং একে যদি আমরা বেশি বেশি ভিটামিন সি খাইতে দেই, কারণ সকল চর্মপীড়ার পিছনে ভিটামিন সির একটা ঘাটতি থাকার কারণে কিন্তু দেখা দেয়। এই জন্য সকল চর্মপীড়া রোগীকে আমরা বেশি বেশি ভিটামিন সি যদি খাবার দেই, যা ৭৭ নম্বর সূত্র সমর্থন করে, আমরা যদি তাকে বেশি বেশি ভিটামিন সি খাইতে দেই, তাহলে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশি বেশি ভিটামিন সি খাবার দেওয়ার কারণে যদি আমরা ওষুধ নাও দেই, এই রোগী অতি দ্রুত আরোগ্য হয়। একটা চর্মপীড়া রোগীকে রোগীলিপি করার সময় দেখতে হয় যে আপনি যে এই যে চর্মপীড়া নিয়ে আসছেন, এই রোগটা কতদিন হলো? তিনি বললেন যে 2 মাস। ঠিক আছে, কি কি ওষুধ নিলেন? অনেক অনেক। আমরা যখন প্রথম দেখা দিল, মানে ওই রোগীর কিন্তু আরো কষ্ট জানতে হবে আমাকে। তার কি আছে? শ্বাসকষ্ট আছে, তার ডায়াবেটিস আছে, তার হার্টের সমস্যা আছে, যে রোগী থাক। আমরা যখন চর্মপীড়াটা দেখা দিল, সেই সময় আপনার যে এই হার্টের সমস্যাটা এত কষ্টদায়ক, সেই সময় কি এই কষ্টটা ছিল? তিনি বলবেন যে না, সেই কয়েকদিন মনে হয় ভালো ছিলাম, কিন্তু ওষুধ খাচ্ছি, তারপর থেকে ও ভালোটাও নেই। তাহলে আজকে যদি আমি এই রোগীকে ভালো হবার ওষুধ দেই, আর আমার ওষুধকে যদি ভালো হয়, তাহলে বুঝতে হবে যে আমি নিশ্চিত রূপে তাকে ভুল ওষুধ প্রয়োগ করছি। কারণ রোগটি ভিতর থেকে বাইরে আসবে। কারণ তার ওষুধ খাবার পর তার চর্মপীড়া যখন দেখা ছিল, তখন তার ডায়াবেটিসটা ভালো ছিল, অথবা হার্ট সমস্যাটা ভালো ছিল, অথবা তার যে সমস্যাগুলো আছে শারীরিক, সেই সমস্যা কিন্তু শুরুতে ভালোই ছিল। যত বিপত্তি ঘটছে, তিনি যখন ওষুধ খেতে গেছেন, এই যে ওষুধ খাবার কারণে তার ওই রোগটাও যেমন ঠিক আগের মতো অবস্থা, চর্মপীড়াও কি করছে? চাপা পড়ার অবস্থায় পড়ে গেছে। ঠিক এই জায়গায় যদি আমি ওষুধ প্রয়োগ করার পর আমার এই চর্মপীড়াটা শুকিয়ে যায়, তাহলে কিন্তু ভিতর থেকে বাইরে আসা হলো না। মজার হয়, দেখেন ভিতর থেকে বাইরে আসলে কিরকম মজার হয়। আমার একটা ছেলে রোগী, ও যখন ছেলে নার্সারি 1, 2, 3 পর্যন্ত সে খুব সেরা ছাত্র ছিল। তারপর তার একটা চর্মপীড়া হয়। চর্মপীড়াটা ভালো হবার পর থেকে এই ছেলেটা মানে যতই চিকিৎসা চলছে, ততই যেন সে স্কুলে যাওয়াটা বন্ধ করে দিছে। যতই চিকিৎসা চলছে, ততই সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। একটা সময় সে 6-এ উঠে আর স্কুলে যায় না, তাকে মেরে পিটিয়ে কিছুতেই স্কুলে নেওয়া যাওয়া সম্ভব হয় না। সেই চর্মপীড়া রোগীটাকে নিয়ে আসা হলো। আমি তাদের বললাম, যদি এইটা বের হয় তবেই ও স্কুলে যাবে, তবে এটা ভালো হবে। আর বের হওয়াটা আপনাদেরকে মেনে নিতে হবে। কেমন বের হবে? মাংস খুলে পড়ে যেতে পারে। ঠিক যখন ওষুধ, আমি ওদেরকে আরো বলে দিলাম যে কখনোই আমরা ওকে আপনারা আর পড়তে বলবেন না। ও নিজে নিজে যদি বসে, তাহলে আমি সফল। এই শিশু চর্মপীড়া চিকিৎসায় কি হলো? ও আস্তে আস্তে পড়তে বসলো, ও স্কুলে যাওয়া শিখলো।
এই যে স্কুলে যাওয়াটা, দেখেন একটা রোগ, একটা ওষুধ তাকে কি চর্মপীড়া ভালো করছে, ভালো হয়ে যাচ্ছে, কিন্তু একটু একটু থেকেই যাচ্ছে। পেন থাকার কারণে, সেই ওষুধ দেওয়ার কারণে তার মস্তিষ্কটা এত বেশি বিকৃত হয়ে গেল যে স্কুলে যাওয়া, পড়াশোনা সে বন্ধ করে দিল। এই চর্মপীড়া যখন তার প্রকাশ পেল, তাহলে কি হলো, সেই আবার স্কুলে যাওয়া শুরু হলো। তার বাবা তখন বুঝতে পারলেন যে এই ঘা যত বেশি হয় হোক, মাংস খুলে হাত যদি কেটে ফেলে দিতে হয়, তবু আর আমি বন্ধ করতে চাবো না। তাহলে আমরা একটা রুগীতে বন্ধ করব কখন? এই জন্য যদি আমরা ভাগ করে নেই, তাহলে কিন্তু সুবিধাজনক হয় চিকিৎসাটা। যখনই এই অপরিষ্কার পরিচ্ছন্ন থাকার কারণে হয়েছে, এটা নিয়ে মাথা ঘামাবো না। বিষাক্ত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, বিষাক্ত বস্তু, প্রাণীর বিষ ইত্যাদির কারণে হয়েছে। অনেক রোগী এসে বলে যে দেখেন, আমি কিন্তু করোনার টিকা নেবার পর থেকে আমার এই দশা। ওর মনের মধ্যে এটা কিন্তু স্থায়ী হয়ে গেছে। তাহলে আমরা কি জানি, টিকার কুফল ওষুধ নেই, তাকে দিন, জটিল কিছু করতে হবে না, টিকার কুফলের ওষুধটাই দিন, তাহলে সেরে হয়ে যাবে। কিন্তু এর সাথে যদি বংশীয় রোগের প্রতিফল থাকে, তার কাছে কিন্তু একটু খোঁজ নিব যে আপনার এই রোগগুলো কেমন আছে। কিন্তু টিকার কুফল কিন্তু আমরা নিশ্চিত, তার কোন রোগ যখন এটা তৈরি হয়, তখন কোন রোগ বাড়েও নেই, কমেও নেই। আর এই চর্মপীড়ার সাথে যদি কোন রোগ, বা তার সেটা ভালো হওয়ার পর থেকে হোক, যে তার নতুন কোন রোগ হয়েছে, তাহলে নিশ্চিতভাবে আমরা ধরে নেব যে এই রোগের সাথে আজকে যে তার রোগটা দেখা দিয়েছে, এটার সাথে ওই চর্মপীড়ার সুসম্পর্ক আছে। সেই সুসম্পর্ক তখনই দূর হবে যদি এই রোগটা বের হয়ে আসে। যদি বের না হয়ে আসে, তাহলে এই রোগ, এই যে সুসম্পর্কিত রোগটি সারা জীবন চিকিৎসা করে কখনোই কোনোদিনই আরোগ্য করা সম্ভব না। তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা করে একটা মানুষের আদর্শ আরোগ্য দেওয়ার জন্য। আমরা তাকে যদি ওই স্কুল বন্ধটা ঠিক থাকলো, চর্মপীড়াটা ভালো হয়ে গেল, এটাকে হোমিওপ্যাথি চিকিৎসা বলে না। দেখেন, আমি আরো একটা উদাহরণ দেই। একটা মেয়ে 7-এ পড়ে, যথেষ্ট বড়, ওর পিরিয়ডে ব্যথা, ওর শারীরিক গঠন কোমর থেকে নিচের দিক যথেষ্ট পরিমাণ খাটো, কোমর থেকে উপরের দিক ঠিক, দেখতে বিশ্রী দেখা যায়। এই মেয়েটিকেও ছোট্টবেলা থেকে, জন্ম থেকে তার চর্মপীড়া, এর বিভিন্ন বিশেষজ্ঞ ছাড়া চিকিৎসা করছেন। এই মেয়েটিও স্কুলে যায় না, অনেক কায়দা কৌশল করে বাবা মা তাকে বের করে নিয়ে আসলে কি হয়, রাস্তার উপরে উঠে ভীষণ আকারে চিৎকার শুরু করে দেয়। মানুষজন দেখে বলে যে একে এইভাবে নিয়ে যাচ্ছেন কেন, আজ না গেল কাল। কিন্তু বাবা মা তোর বলতে পারছে না যে কালকেও এই কাজটাই করে, প্রতিদিন একই কাজ করে। এর বাবা মাকে বললাম যে দেখেন, ওর দাঁতের ব্যথা, যে দেখেন এই চর্মপীড়া যদি বের হয় তবেই আরোগ্য হবে, তা নাহলে আরোগ্য হবে না। ঠিক আছে, তিনিও একজন হোমিওপ্যাথি ডাক্তার, তার বাবা হোমিওপ্যাথি ডাক্তার, তার ভাই হোমিওপ্যাথি ডাক্তার, তিনি প্রাইমারি স্কুলের মাস্টার। তিনি ওষুধ নিয়ে গেলেন, চর্মপীড়া দেখা দিল, তার পিরিয়ডের ব্যথাটা নেই, কিন্তু চর্মপীড়া যখন ভীষণ আকার ধারণ করছে, তিনি আবারও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে গেছেন। বিশেষজ্ঞ ডাক্তার মলম চিকিৎসা যাই দিক দিলেন, চর্মপীড়া কমে আসলো। পরবর্তী মাসে আবারও তার পিরিয়ডে ব্যথা, আবারও তার দাঁতের ব্যথা, আবারও সেই কান্নাকাটি, ভীষণ আকারে কান্নাকাটি। তখন তার মা আবারও এসে বললেন যে দেখেন, আমি কিন্তু এই কাজ করছি। আমি তো সেটা জানি, আপনি এটা তো করবেন। এই দ্বিতীয়বার চর্মপীড়া বের করা কিন্তু খুবই কঠিন, আমার কাছে অনেক কঠিন হয়। জানি না, আমি আমাদের যারা স্যাররা আছেন তাদের কাছে হয়তো সহজ হতে পারে, কিন্তু আমি দ্বিতীয়বার বের করা কিন্তু খুবই কঠিন হয়ে যায়।
ওই ওষুধকে অনেক মানে কমিয়ে বাড়িয়ে অনেক ভাবে পরীক্ষা মানে প্রয়োগ করতে হয়, তবেই না বের হয়। তখন দ্বিতীয়বার তার মা বললো যে দেখেন আপনি এমন চিকিৎসা দিচ্ছেন, কেন বের হচ্ছে না? বললাম যে দেখেন আপনি যে ওষুধটা দিয়ে দিয়েছেন সেটা বের হচ্ছে না। এই মেয়ের যখন চর্মপীড়া ভীষণ আকারে বের হলো, মহান আল্লাহর অশেষ কৃপায় তার কোমর থেকে নিচের দিক যে অসামঞ্জস্য ছিল সেটা কিন্তু সামঞ্জস্য হয়ে গেল। সে তার পা থেকে কোমর পর্যন্ত এটা লম্বা হয়ে গেল, তার শারীরিক গঠন দেখতে সুন্দর হয়ে আসলো। এই যে গঠন একটা অসুখ, তাহলে আমরা কি এই যে চর্মপীড়া শুধুমাত্র ভালো হয়ে যাক, আজকে ওষুধ দেওয়ার পর ভালো হয়ে যাক এই চাওয়াটা যেন না থাকে। আমি যে সমস্ত রোগীকে মানে আমি আমার অভিজ্ঞতাতে বলছি, আমি যে সমস্ত রোগী দেখি যে এই চর্মপীড়ার সাথে আরো কিছু রোগ জড়িত আছে, তাদেরকে আমি বলি দেখেন আমি যদি ওষুধ প্রয়োগ করি আপনার এই রোগ কেন, আমি যদি ওষুধ প্রয়োগ করি আপনার এই ঘাটা বের হবে। কেমন বের হবে? হতেই থাকবে। কতদিন? 5-6 মাস। আর এই 5-6 মাস বের হওয়ার মতো যদি আপনার মানসিকতা থাকে তাহলে আপনি আমার কাছে ওষুধ নিন, নাহলে নিন না। সারা জীবন শুনে আসলাম রোগ ভালো হয়ে যাবে আর আপনি ডাক্তার বের করে দিবেন, তাই কি হয়? বললাম দেখেন কেন হবে না। আমরা কি জানি বেগুন খেলে চর্মপীড়া বের হয়? বলে হ্যাঁ। বেগুন কি তাহলে দিলেন কে? বলে আল্লাহ। আল্লাহ কি বেগুনের মধ্যে মঙ্গল দিয়েছে না অমঙ্গল? নিশ্চয়ই মঙ্গল। বলে হ্যাঁ, তাহলে চর্মপীড়া বের হয় কি বেগুন কি অমঙ্গল হয়ে গেল? তাহলে চর্মপীড়ার কি জন্য কি হলো? অমঙ্গল হয়ে গেল। বললাম না, স্রষ্টা সর্বদাই মঙ্গল দিয়েছেন। আপনার ভিতরে থাকা খারাপ উপাদান গুলো বেগুন বের করে দিচ্ছে। আপনি যত বেশি বেগুন খাবেন, যত বেশি বের হবে, তত বেশি আপনি সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। এই চর্মপীড়া যদি আপনার বের না হয়, কিয়ামত পর্যন্ত ওষুধ খেলেও আপনি কোনোদিন সুস্থ হবেন না। স্রষ্টার আশীর্বাদ যা আপনার শরীরে এটা বের হচ্ছে, এই যে বের হওয়াটা আমরা যদি বের না করতে পারি তাহলে কিন্তু এই রোগ আরোগ্য হবে না। কিন্তু আমরা মূলত যেটা চেষ্টা চাই যে আজকেই যেন আরোগ্য হয়ে যাক। হ্যাঁ, আজকেই আরোগ্য হয়ে যাবে, আজকে উপশম হবে। শুধুমাত্র 2 ধরনের চর্মপীড়া, সেটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, বিষাক্ত বস্তু, প্রাণী, পানি ইত্যাদির কারণে যে চর্মপীড়া গুলো হয়, এই রোগগুলোতে যদি আপনি চিকিৎসা নেন তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবেই কমে যাবে। এটা বাড়ার কোনো প্রশ্নই আসে না। ওষুধ নির্বাচন হবে অপরিষ্কার পরিচ্ছন্ন থেকে, সেখানে একটু বিবেচনা করে নিতে হবে যে শরীর মাধ্যমের কোন ওষুধগুলো আছে। আর যেখানে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষাক্ত বস্তু, সেই পানি, সেই বিষাক্ত অবস্থার উপরে যে ওষুধগুলো আসে, আমরা সেই ওষুধগুলোর প্রতি একটু গুরুত্ব দিলেই ওষুধ নির্বাচনে আমরা ঠিক এবং রোগটা সেরে যাবে। কিন্তু এদেরকে ওই যে ভিটামিন সি আপনার অবশ্যই বেশি বেশি খেতে বলবেন। কিন্তু যদি মনোকন্ডায়নের কারণে যদি হয়, যেমন মনোকন্ডায়ন একটা মানুষ যে সমস্ত চিন্তা করে, আপনার চর্মপীড়া হবার সময় আপনার কোনো দুশ্চিন্তা ছিল? আপনার কোনো এই বিভিন্ন প্রশ্ন দিয়ে জেনে নিতে হয় যে বিশেষ করে একটা নারী হলে একটা পুরুষের প্রতি, অন্যের প্রতি আসক্তিটা কেমন ছিল, একটা পুরুষ হলে তাকে অন্য নারীর প্রতি ওই সময় সে অন্যের প্রতি আসক্তি ছিল কিনা, তার মনের মধ্যে লোভাদুর বিষয়ে অংশগ্রহণ ছিল কিনা, এই বিষয়টাকে খুবই বেশি গুরুত্ব দিতে হয়। একটা শিশু জন্ম নিয়েছে চর্মপীড়া নিয়ে, তাহলে তো একটা বংশগত কারণ। তাহলে এর রোগের চিকিৎসায় অবশ্যই আমি যখন খোঁজ নিব যে দেখবো
তার আমরা দেখতে চাবো যে সে কোথায় থেকে পেল। এই মনোপুণ্যায়ন থেকে যদি হয় তাহলে কিন্তু এই রোগীর চিকিৎসায় অবশ্যই অবশ্যই রোগটা কি হবে, বৃদ্ধি পাবে। এই জায়গায় আমরা কমাইতে পারবো না, কমেই না। আমরা ওষুধ যত দিবেন, যত লক্ষণ সদৃশ্য হবে, তত বেশি এই রোগটা বৃদ্ধি পাবে। বংশগত রোগগুলোতেও ঔষধে কিন্তু বৃদ্ধি পাবে। এই জন্য চর্মপীড়ার রোগীর আমরা যতটা সহজ মনে করি, হ্যাঁ লক্ষণ ভিত্তিক যে রোগীগুলো বললাম, কি হলো, যে রোগীগুলো আপনাকে বলবে যে হ্যাঁ আমার করোনার পর থেকেই হয়েছে, একটু খোঁজ নিব। আপনারা এই যে ওষুধ, যে টিকার কুফল, এই টিকার কুফল একটু যোগ দেন, দেখবেন যে দ্বিতীয়বার ওষুধের প্রয়োজন নেই। কিন্তু যদি তার সাথে বংশগত রোগের যোগ আছে কিনা আমরা কি করে বুঝবো? যে আমি যে ওষুধটা দিলাম টিকার কুফল, তার সাথে বংশগত রোগের যোগ আছে কি না। এটা প্রশ্ন করলেও বোঝা যায়, কিন্তু যোগ আছে কিনা। যোগটা হলো, তাকে যদি দেখেন যে আপনার এই যে চুলকানিটা, এটা আগেও কি কখনো ছিল, তিনি বলবেন যে না কখনোই ছিল না, এই প্রথম। হ্যাঁ এই প্রথম। কিন্তু আমরা শুনেছিলাম যে আপনার ছোটবেলা নাকি একবার হয়েছিল। হ্যাঁ আমি মায়ের কাছে শুনছিলাম যে একবার ছিল। সেইটার সাথে আজকে যে চুলকানি হয়েছে, আজকের ওই চুলকানি আর এটা কি এক মনে হয় আপনার? দেখেন আমি তো সেটা বুঝি নাই, তবে আমার মায়ের মুখে শোনা, আমার মায়ের মুখে শোনা, সেই সময় কেমন চুলকাইছে তা জানি না, তবে একটু একটু শুনছি। আমি নাকি সেই সময় গোসল করতে চাইতাম না, আর এটা গোসল না করলেই বরং বেড়ে যায়। তাহলে দেখেন সেই সময়ের সাথে বর্তমানে কিন্তু কোনো যোগসূত্র নেই। আর যদি যোগসূত্র থাকতো তাহলে কিন্তু সেই সময় গোসল করতে চাইতো না, আজকেও সে গোসল করতে চাইতো না। তাহলে কিন্তু আমি ওই সময়ের সাথে এই সময়ের একটু যোগ বিয়োগ করে আমরা নিব। বিভিন্ন ভাবে যোগ বিয়োগ করা যায়। আপনারা ওষুধ যখন পড়বেন, সেই ওষুধের লক্ষণগুলোর সাথে ভবিষ্যৎ লক্ষণের সাথে মিল খায় কিনা। যেমন উদাহরণ দিয়ে একটা বোঝাই চেষ্টা করি। এক বাচ্চা কিছুতেই কান্না থামে না, একা হইলেই কান্না করে, তিনি একা থাকলেই কান্না করে, জন্মদিন থেকে এই অবস্থা। এখন 7 বছর বয়স, সে স্কুলে যায়, তারপরেও কান্না করে, একা হলেই কান্না করে, কোনো কাজ নেই। একা হলে কান্না করবে কেন, কোনো সে কারণ বলতে পারে না। কিন্তু জিজ্ঞাসা করলাম মা তোমার কেন এরকম হয়, আমার কান্না করতে ইচ্ছা করে। তখন মাকে বললাম এই বাচ্চা পেটে থাকাকালীন আপনার প্রেমে ব্যর্থ হয়েছিলেন। উনি অবাক হয়ে থাকলেন, বলেছে হ্যাঁ আপনি দেখেন আপনার ব্যর্থতা আজকে এই মেয়েটিকে কান্না করাচ্ছে। আমরা যখন এই নেট্রামির পড়ি তখন কি আছে যে ব্যর্থতার ইতিহাস, এই ব্যর্থতার ইতিহাস এই মেয়েটাকে কিন্তু কান্না করাচ্ছে। তাই যে ওষুধটি আমি পড়ি সেই ইতিহাসটা যদি চর্মপীড়াই হয় এই মেয়েটার, তাহলে কিন্তু আমার ওষুধটা ওই ব্যর্থতার ইতিহাস বিবেচনা করেই হবে।
আর যদি আমি এই ব্যর্থতাটাকে না বুঝি, ওষুধের যে ইতিহাসটা যদি না বুঝি, তাহলে কিন্তু আমি লক্ষণ যখনই মেলাতে যাব, হয়তো আংশিক লক্ষণ মিলে যাবে, হয়তো রোগটা কমে যাবে, হয়তো, কিন্তু কখনোই পূর্ণাঙ্গ আরোগ্য হবে না। আর পূর্ণাঙ্গ আরোগ্য করতে গেলে আমাকে সেই প্রত্যেকটা ওষুধ যখন আমরা করবো, তার ইতিহাসটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই নেব। তাহলে আমি আপনাদেরকে ঠিক আইনে নিয়ে আসতে পারছি কিনা, তাহলে আমরা প্রথমত একটা চর্মপীড়ার রোগগ্রস্তকে 4 ভাগে ভাগ করে নিলাম, যে কি কারণে যদি বিষাক্ত বস্তু থেকে হয়, বিষাক্ত পানি থেকে হয়, তাহলে এই বিষাক্তকে যে ওষুধগুলো রক্ষা করে সেই ওষুধগুলো আমরা বিবেচনায় করব। যদি প্রাণীর বিষ হয়, তাহলে কিন্তু প্রাণীর বিষের ওষুধগুলোকে, প্রাণীর বিষ থেকে যে ওষুধগুলো তৈরি হয়েছে সেই ওষুধগুলো যদি বেশি বিবেচনায় নিয়ে হয়, তাহলে চিকিৎসাটা কিন্তু অত সহজ হয়। উদাহরণস্বরূপ বলি, এক রোগীর পায়ে ঘাও হবার পর অনেক চিকিৎসাই যখন ভালো হচ্ছে না, তখন কি করছে, কুকুর দিয়ে চাটালে নাকি ঘাটা ভালো হয়ে যাবে। ঠিক কুকুর দিয়ে চাটাইছে, কুকুর ছেড়ে দেওয়ার পর সে ঘাটা তার সত্যি সত্যি ভালো হয়ে গেছে। কিন্তু 35 বছরের বয়স্ক মানুষটি তারপর থেকে হাঁটতে ভুলে গেছে, আর হাঁটতে পারে না, হাঁটলেই পড়ে যায়। তাহলে এই রোগীর মধ্যে প্রাণীর বিষ কিন্তু প্রকট হবার কারণে ও হাঁটাটা কিন্তু পারছে না, কারণ ওর নার্ভ গুলো অচল হয়ে গেছে। তাকে যখন আবার এই কুকুরের বিষ থেকেই তৈরি ওষুধ প্রয়োগ করা হলো, তার চর্মপীড়া বের হলো, সে হাঁটা শিখলো, সে হাঁটতে পারলো। তাই আপনারা যখন বিষাক্ত প্রাণীর বিষ থেকে আক্রান্ত রোগী পাবেন, মানে আমার যেটা ধারণা, আপনারা সেই বিষগুলো অবশ্যই বিবেচনা করে দেখবেন। আর মনোকেন্দ্রায়ন যেখানে হয়, কোন বিষয়ের উপর মনোকেন্দ্রায়ন ছিল সেই বিষয়টি, অর্থাৎ রোগীর ঔষধের ইতিহাস থেকে আমরা অবশ্যই বিবেচনা নেব। আর যদি বংশ রোগ থেকে হয়, বংশ থেকে যদি হয়, চর্মপীড়া ইতিহাস যদি যক্ষা থাকে, যদি তার মধ্যে অ্যাজমা থাকে, তাহলে প্রথমে টিউবারকুলার ডায়াগনোসিস থেকে যাবেন। যদি তার বংশের ইতিহাসে টিউবারকুলার ডায়াগনোসিস না থাকে, যে মায়োজমের প্রকটতা পাবেন সেই মায়োজমের দিকে যাবেন, সেই মায়োজম থেকে ওষুধ প্রয়োগ করবেন। দেখবেন যে চিকিৎসাটা, রোগীটা খুব দ্রুত গতিতে সার্বিকভাবে তার সমস্ত রোগ যেমন নিয়ন্ত্রণে আসবে, তেমন এই রোগটিও আরোগ্য হবে। আমি আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারলাম কিনা জানি না, যদি দিতে পারে থাকি তাহলে নিজেকে হয়তো একটু সার্থক মনে করব, আর না পারি তাহলে ক্ষমা চেয়ে নিব, ক্ষমা চাবো, ক্ষমা করবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমার কথা বলায় ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করবেন, ভুল করলে সহযোগিতা করবেন, এবং আমার কথার মাঝে আপনারা কি করবেন, সংযোজন করবেন, এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেছেন সম্মানিত ভিউয়ার।
আমাদের সাথে বাংলাদেশের যুক্ত রয়েছেন বিভিন্ন স্যার তিনি আনছেন রয়েছেন খুবই চিকিৎসক আমার সকল দক্ষিণ বাংলা অত্যন্ত বিচ্ছক চিকিৎসক দেবেন আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার জিল্লুল ইকবাল মাজিদ জিল্লুল স্যার, সাহিত্যিক গবেষক, তিনিও মতামত দেবেন। আমাদের সাথে যুক্ত রয়েছেন মাদারীপুরের জেএম হাসান সৃষ্টি স্যার, অত্যন্ত জ্ঞানগর্ভ চিকিৎসক, আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ আব্দুল হালিম রিপন স্যার, নিয়ে মতামত দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স যারা রয়েছেন, আমরা এখন এক এক করে দক্ষ এবং অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের মতামত গ্রহণ সকলে ধৈর্য ধরবে। যদি উত্তর পর্বে আমরা সর্বশেষে সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন স্যার। আজকের এই ক্লাসের উপরে মতামত জন্য বিনীতভাবে অনুরোধ করে ডাক্তার ইশরাত হোসেন লিপ্টন স্যারকে। স্যার যদিও অল্প সময় হয়েছে আসছেন, অত্যন্ত ব্যস্ত থাকেন, তো তবুও স্যারকে কিছু মতামত জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্যার আছেন? লিপ্টন স্যার আছেন? লিটন স্যার, স্যার আপনার, আমার সৌভাগ্য যে আপনার কণ্ঠ আমি পাবো স্যার। স্যার মনে হয় কি ব্যস্ত আছেন। ও আচ্ছা, আছেন স্যার, আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। এখানে নেট সমস্যা হচ্ছে যে আল্লাহ। আব্দুল হালিম রিপন স্যারকে আজকে মতামত ব্যক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার, সবাই ভালো আছেন স্যার? জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের বিষয়টা এমন একটা বিষয়, খুব টাচি একটা বিষয়, বিশেষ করে এই চর্মরোগ। আমি একজন স্বনামধন্য ডাক্তার, যিনি আসলে একেবারে পিওর হোমিওপ্যাথ বলা চলে, অর্গাননের বাইরে এসে চলে না, এমন একজন ব্যক্তির কাছেও আমি একবার আমার নিজের পার্সোনাল চর্মরোগ নিয়ে কথা বললাম। তো স্যার আমারে বললেন এই কথা যে রিপন, আমি চর্মরোগে মারাত্মক রকমের ভয় পাই। তাও সে মানে ওপার বাংলার মানুষ। তো আসলে আমি নিজেই চর্মরোগ নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছি। আর এই চর্মরোগ ভুগতে ভুগতে মানে আমার স্যারের একজন স্যার আছেন, তার কাছে গেছি। তিনি এখন একেবারে রোগী দেখেন না, আপনারা হয়তো শুনে থাকবেন, চণ্ডীপদ চক্রবর্তী, ওনার একেবারে হাতে গড়া স্টুডেন্ট। আমি যার কাছে এখন বর্তমানে শিখছি এই বিষয়গুলো। তারপর বাহাদুর মুন্সি, এ আলী স্যার, ওনাদের সরাসরি ছাত্র। কিছুদিন আগে শওকত আলী ভূঁইয়া স্যার মারা গেছে, আল্লাহ তাআলা বেহেশত নসিব করুক। অনেক খেদমত করছেন স্যার এই হোমিওপ্যাথির জগতে। তো এই চর্মরোগ স্যার লুৎফর স্যার বললেন 4টি কারণে। আমি আবার একটু কথা বলি, চর্মরোগে সবচেয়ে বড় ব্যর্থতার জায়গাটা আমাদের কোথায়? দেখবেন একজন ডাক্তার একজন রোগীকে সোরিনিয়াম দিয়ে ট্রিটমেন্ট করতেছেন, ভালো হচ্ছে না। আবার আরেকজন ডাক্তার ওই সোরিনিয়াম দিয়েই ট্রিটমেন্ট করলো, রোগীটা ভালো হয়ে গেল। একেবারে হেরিং ল মেনটেন করে বা বিতুল কাসের 22 অবজারভেশন সবকিছু মেনটেন করে ভালো হয়ে যাচ্ছে।
এটা কিন্তু একটা ফ্যাক্ট। ওষুধ যদি সদৃশ হয় তারপরেও আমরা অনেক সময় দেখি যে রোগ ভালো হয় না। ওষুধ সদৃশ হইলেও রোগ ভালো হয় না। আপনারা কি এরকম কিছু মানে মানে কোথাও কিছু পড়ছেন যে ঔষধ যদি সদৃশ হয় তারপরেও রোগ ভালো হবে না? কখন হয় না বলতে পারবেন কেউ? আমি জানি না, এখানে অনেক বিজ্ঞ স্যাররা আছে। আব্দুল মজিদ স্যারের কথা বলছে, লিপসন স্যার আছে, তারপরে আরো বেশ কিছু মিজান স্যার আছেন, হ্যাঁ, আব্দুল্লাহ ফিরোজ স্যার আছেন। আমরা যদি অ্যাফোরিজম নাম্বার 275 দেখি, ওইখানে একটা কথা লেখা আছে যে ডোজ এবং ডায়ালেশন, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্ট। ডোজ এবং ডায়ালেশন যদি সঠিকভাবে না হয় তাইলেও কিন্তু আমরা ব্যর্থ হব, চূড়ান্তভাবে ব্যর্থ হব। যেই লোকটা চর্মরোগে আক্রান্ত, তার চর্মরোগের ক্ষেত্রে তার সাসেপ্টিবিলিটিটা কত শক্তিশালী, তার সেন্সেশন, তার অনুভূতিটা কতটা শক্তিশালী, সেই বিষয়গুলো যদি সঠিকভাবে মূল্যায়ন না করা যায়, আপনার ঔষধ সঠিক নির্বাচন, মায়াজমেটিক অবস্থাটা, মনোকুণ্ডেন সঠিকভাবে, আপনি যদি মায়াজমেটিক অবস্থানও যদি সঠিকভাবে নির্বাচন করেন, আমাদের পরিশোনায় যেরকম বলছে যে একটা অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে শুরু করা বা সদৃশ ওষুধ দিয়ে শুরু করার কথা বলছেন এনিমেন স্যার চিকিৎসার ক্ষেত্রে। হ্যাঁ, আবার এই যে স্যার বললেন যে 74 নাম্বার অ্যাফোরিজমের যে রোগের ক্ষেত্রে ওষুধ খেতে 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 ঔষধের একটা মানে মেডিসিনাল ইনডিসপোজিশন যেটাকে বলে, এর থেকেও কিন্তু রোগ অন্যদিকে টার্ন হয়ে যায়। স্বাভাবিকভাবে বলি, এই জায়গাটা এতটাই বিশাল, এতটাই ক্ষেত্র, এটা আসলে কি চর্মরোগ নিয়ে যদি ক্লাসের বিষয়ে কথা বলতে হয় তাহলে মানে এই জায়গাগুলো, এই ব্যারিয়ার গুলো, এই বাধাগুলো, এই প্রতিবন্ধকতা গুলো একটা 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 করে খুলে 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 তারপরে সামনের দিকে এগোতে হবে। এবং তারপরেও যদি একটা সঠিক জায়গায় আসা যায়, আমার মনে হয় তখন এই একটা দুইটা ক্লাসে আসলে কোনো কিছু মন্তব্য করা যায় না। তারপরেও আমাদের স্যাররা অনেক চেষ্টা করেন যে একটা পথ, একটা জার্নি শুরু করা। তো এই ক্লাসটার আসলে জার্নিটা শুরু হয়েছে। এখন এই জার্নিতে কিছু অভিজ্ঞতা, কিছু ব্যর্থতা, কিছু সফলতা থেকে তারপরে বোঝা যেতে পারে যে আসলে কিভাবে চিকিৎসা করা যায়। তো স্যারের অসাধারণ সুন্দর ক্লাস করছেন স্যার, সুন্দর ভাবে আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন যে অপরিষ্কার অপরিচ্ছন্নতার জায়গাটা, তারপরে মনোকুণ্ডনের জায়গাগুলো থেকে আমরা কখন টিউবারকুলার মেডিসিন ব্যবহার করব, কখন আমরা শরীর মেডিসিন ব্যবহার করব, এই বিষয়গুলো। ধন্যবাদ স্যার, স্যারের ক্লাসটা অনবদ্য হয়েছে, সুন্দর। আমি আর বেশি কিছু বলতে চাই না। আসলে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এই চর্মরোগের ব্যাপারে খুবই সজ্জিত যে কিছু বলার অধিকার আসলে আমার এখনো জন্মায়নি। আমার এই ছোট্ট এই অনভিজ্ঞতার থেকে আপনারা আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে এখন আমরা আরেকজনের কাছে যাব, এর মধ্যে আমাদের মধ্যে একজন হ্যান্ড রাইজ করেছেন, রমিজউদ্দিন মোল্লা স্যার, আপনি কি বলবেন? বলেন স্যার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসলে হঠাৎ করে গত ক্লাসে বলেন স্যার। জি স্যার, স্যারের ক্লাসটা পাইলাম, স্যারের কণ্ঠটা পেয়ে খুব ভালো লাগলো। তারপরে আজকে স্যারের যে আলোচনা হলো, প্রাণবন্ত আলোচনা, আসলে এই আলোচনাগুলো এই শুধু শুনে শুনে কানে রাখলে হবে না, এগুলারে এই অঙ্কের মতো করে এক এক জায়গায় নিয়ে বসাইয়া দিলে তখন জিনিসটা ফুটে উঠবে এবং আমরা লাভবান হতে পারবো। স্যার, আমার এখানে একটা ছোট্ট কথা হলেই যে হোমিও ওষুধের যে অ্যাগ্রাভেশন আছে আর
আর সাইড এফেক্ট আছে আর অ্যাগ্রাভেশন জিনিসটা তো হইলো রোগটাকে উতলাইয়া বের করে দেয়। আর সাইড এফেক্ট বলতে আমি যেটা বুঝি সেটা হলো যেমন ব্যথার ওষুধ খাইলে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, ব্যথার ওষুধ যে খাইবো তার গ্যাস্ট্রিক বাড়বে। কিন্তু স্যার আমাদের হোমিওতে তো এমনটা না, হোমিওতে বরঞ্চ প্রুভিং জিনিসটা বেরিয়ে আসে। যদি রোগের সদৃশ্যতা নিয়ে না আসে তাহলে তার প্রুভিংটা বেরিয়ে আসে, আর যদি সদৃশ্যতা নিয়ে আসে বিশেষ করে শততমিক পদ্ধতিতে স্যার তার অ্যাগ্রাভেশনটা দেখা যায়, যেটা হেরিং ল, ওই ক্যান্সারের পর্যবেক্ষণ, জজ বিতল গাছের পর্যবেক্ষণ গুলো আমরা মোটামুটি টাচ করলে পাই। এই আল্লাহর রহমত স্যার। কিন্তু সহস্র আমাদের যে সহস্রতমিক পদ্ধতি 50 সহস্রতমিক পদ্ধতি 50 সহস্রতমিক পদ্ধতিতে আমাদের যে স্যার ইয়াতে অর্গানের একটা কথা আছে, ক্ষুদ্র এবং সূক্ষ্ম। মাত্রাটা ক্ষুদ্র এবং সূক্ষ্ম হতে হবে। এই ক্ষুদ্র এবং সূক্ষ্ম মাত্রায় গেলে এই কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাগ্রাভেশন হয়তো সামান্য হয়, ওই একটা ধাক্কা পড়ে ওইটা কিন্তু আস্তে আস্তে আল্লাহর রহমত রোগীটা ভালোর দিকে যায়। যেমন স্যার আমার এখন এই চলমান একটা রোগী আছে 1 মাস, তার স্তনে টিউমার। আমি তার টনটা নিজ হাতে বাধ্য হয়েছি এই স্পর্শ করে দেখতে, এবং রুগী আমলকে খুব বাড়াবাড়ি করার পরে বাধ্য হয়ে আমি দেখতে পাথরের মতো। 1 মাসের মাথায় এসে স্যার আজকে আমাকে দেখা গেল একটা ট্যাবলেটের মতো হয়ে গেছে। কিন্তু স্যার এখানে তো তার অ্যাগ্রাভেশন হলো না, সাইড এফেক্ট তো নাই। কিন্তু হোমিওতে যে সাইড এফেক্ট কথাটা, এই কথাটা জানি স্যার আমার কাছে কেমন লাগে, হয়তো আমার বুঝে আসে না বা বুঝি না রে, কিন্তু আমি বুঝি সাইড এফেক্ট না বরঞ্চ ওষুধের অ্যাগ্রাভেশন এবং তার প্রুভিং দুটা জিনিস হতে পারে। কিন্তু সাইড এফেক্ট আসলে স্যার আমি বুঝতে পারি না। যদি স্যার এই জিনিসটা যদি এই আর একটু স্পষ্ট করতেন তাইলে স্যার খুশি হইতাম স্যার। আসসালামু আলাইকুম। আসলে এইখানে আপনার যে প্রশ্নটা বড় বিষয়, যে আপনার ওষুধ প্রয়োগ করার পরে আমরা 3টা জিনিস দেখতে পাই। 1, রোগী বলল কোন উপকার হয়নি। 2, বলল যে আমার উপকার হয়েছে। 3, বলল বৃদ্ধি পাইছে। উপকার হয়নি মানে ওষুধটা ঠিক, কিন্তু উপকার হয়েছে মানে ওষুধটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। বৃদ্ধি পাইছে মানে ওষুধটা ঠিক হতে পারে, ভুল হতে পারে। কিন্তু সাইড ইফেক্ট আপনি একটু লক্ষ্য করবেন। আপনাকে আমি একটা রোগী দিয়ে আপনি নিজে গুনে গুনে দেখবেন, রোগীতে অনেক ছোট শিশু পাবেন, ছোট শিশু বলা হবে যে এদের সাদা স্রাব আছে। এই সাদা স্রাব কিন্তু 2টা কারণে হতে পারে, একটা জেনেটিকলি আর একটা হলো কৃমি টিমি ইত্যাদি পরিবেশগত কারণে হতে পারে। যেটা জেনেটিকলি আছে, জেনেটিকলি যেটা আছে, আপনি তাকে লক্ষণ দিয়ে ওষুধ দেন, এটা শেষ পর্যন্ত ভালো হয়ে যাবে। কিন্তু আপনি লিখে রাখেন এই মেয়েটা যখন পিরিয়ড শুরু হবে তার কোনো না কোনো সমস্যা তৈরি হবে। আপনি এবার বলেন সাইড ইফেক্ট থাকলো কিনা। কিন্তু তার বাইরে যদি স্যার আসে এবং ওষুধ প্রুভিং এর যে আমাদের লক্ষণগুলি আসে, হোমিওপ্যাথির এলোপ্যাথিতে সাইড ইফেক্টটা কি হলো, আপনার ব্যথার ওষুধ খেলে এখনই গ্যাস হয়, এইটা আপনার হয়। কিন্তু আমরা শুধুমাত্র ওষুধ প্রয়োগ করার কারণে আমাদের সাইড ইফেক্টটা কিন্তু অনেক দেরিতে আসে। কারণ আমরা যে ওষুধটা প্রয়োগ করছি, ওষুধটা যদি ভুল হয়, আমি কিন্তু আপনাকে আবারও বলছি, ওষুধটা যদি ঠিক হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। যদি ভুল হয় তাহলে কি হবে, তাহলে তো ওই ওষুধ ওইরকম একটা রোগ লক্ষণ তৈরি করবে, রোগ তৈরি করবে। ঠিক আছে, তাহলে তো থাকবেই। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার আজকের আপনার প্রাণবন্ত আলোচনার জন্য। এই সভাসদ সবাইকে, যারা উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের ডাক্তার ইরশাদ হোসেন লিপ্টন স্যার হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন, অথবা তিনি লেফট হয়েছেন, হয়তো কোনো সমস্যা স্যার হয়তো আসবেন। এখন আমরা যাব ডাক্তার ইকবাল জিলুল মজিদ স্যারের কাছে। স্যার আপনার একটু বিজ্ঞ মতামত। ও স্যার আসছেন, আমাদের হ্যান্ড রাইজ করেছিলেন ডাক্তার ইরশাদ হোসেন লিপ্টন স্যার, অত্যন্ত বিচক্ষণ দূরদর্শিতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসক। স্যারকে হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আসলে প্রথম ক্লু পাই নাই যে
বিষয়টা ওয়ালাইকুম সালাম। আমি প্রথমে ক্লুটা পাইনি যে কি নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, চর্মরোগ বর্তমান সময় একটা প্রকট, একটা সংকটময় অবস্থায়। এই চর্মরোগে একটা, দুইটা, তিনটা, পাঁচটা ক্লাস করে এটা কমপ্লিট করা যাবে না। আপনারা করতেছেন এটা ধারাবাহিকভাবে, এটা নিয়ে আলোচনা করে। এটা কতগুলো প্যাটার্ন রয়েছে। প্রচলিত অর্থে চর্মরোগ বলতে যেটা আমরা জটিল মনে করি সেটা হলো বিভিন্ন ধরনের একজিমা। এছাড়াও কিছু চর্মরোগ আছে যেটা ছত্রাক বা ফাঙ্গাস জনিত, বর্তমান সময়ে এটা প্রকট হয়ে দাঁড়াইছে। আর একটা কিছু আছে কিছু প্যারাসাইট গঠিত, যে পরজীবী, যেমন স্ক্যাবিস। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে স্ক্যাবিসটা মহামারী আকার ধারণ করেছে, এবং এইভাবে প্যাটার্ন ধরে ধরে আমাদের চিন্তা করতে হবে। চর্মরোগের চিকিৎসা করতে গেলে যে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকরা যেটা করি, এটা আসলে প্রকৃতির বিরুদ্ধচারণ করি অনেক সময়। চর্মরোগ দেখা দেওয়া, আপনার স্ক্যাবিস জাতীয় চর্মরোগ বাদে, অর্থাৎ পরজীবী গঠিত যে প্যারাসাইট গঠিত যে চর্মরোগ গুলো, এইগুলো বাদে বাকি যত ধরনের চর্মরোগ আছে, এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা প্রকৃতির গতির সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের দেহে এই রোগটা অবস্থান করে। অর্থাৎ যে রোগটা আমাদের শরীর অভ্যন্তরে থাকার কথা, সেটা পরিধিতে, কেন্দ্র থেকে পরিধিতে, অর্থাৎ আমাদের এই শরীরের উপরিভাগে চলে আসছে। আর আমরা যেটা করি, স্থূল মাত্রায় ওষুধ দিয়ে অনেক সময় এইটাকে সাপ্রেস করার চেষ্টা করি, তো ওইখানে একটা ঝামেলা বেঁধে যায়। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে সবার আগে, যে আমি যেন কোনোভাবে এটাকে সাপ্রেস না করি, চাপা দেওয়ার চেষ্টা না করি। সস্তায় হাততালি পাওয়ার জন্য স্থূল মাত্রায় ওষুধ প্রয়োগ করে চর্মরোগের চিকিৎসা করা যাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এই চর্মরোগ নিয়েই আমরা নাচানাচি করি, আমরা মানুষটাকে বোঝার চেষ্টা করি। আগে এই মানুষের কাছে আমি বলছি যে রোগীটা, সেই রোগীটাকে আমি তুলতে পারলাম কিনা, রিচ করতে পারলাম কিনা। এই রোগীটাকে যদি রিচ করতে পারি তখন আমার জন্য সহজ হয়ে যায়। আমি যদি পেশেন্টটাকে রিচ করতে পারি যে পেশেন্টটা এই কনস্টিটিউশনের, অর্থাৎ একটা রিমেডির যে কনস্টিটিউশনটা, আপনি সাপোজ মনে করেন একটা রোগী লাইকোপোডিয়াম কনস্টিটিউশনে আছে। হ্যাঁ, কনস্টিটিউশনটা আমি পাইলাম। প্রশ্ন হলো যে লাইকোপোডিয়াম এখানে কাজ করছে কিনা। লাইকোপোডিয়াম কনস্টিটিউশন আমি নিশ্চিত হওয়ার পরে তাকে লাইকোপোডিয়াম দেওয়া হইলো। হ্যাঁ হ্যাঁ, লাইকোপোডিয়াম তাকে দেওয়া হইলো, সে বেনিফিটও পাইতে শুরু করলো, মাঝখানে এটা থেমে যেতে পারে। দেন আমাকে মনে করতে হবে এখানে কোনো একটা ব্যারিয়ার আছে, বা এখানে অন্য কোনো ওষুধের লেয়ার আছে। এই যে দ্বিতীয় চিন্তাটা হলো সবচেয়ে জটিল এবং সবচেয়ে নিগুড় চিন্তা। ওই চিন্তাটা যদি আমি না করতে পারি তাহলে ঝামেলা হয়ে যাবে। এই ব্যারিয়ারটা কি ধরনের থাকতে পারে? অন্য কোনো রিমেডির ব্যারিয়ার থাকতে পারে, এটা মাইজেমেটিক ব্যারিয়ার থাকতে পারে, ডায়াথেসিস গঠিত ব্যারিয়ার থাকতে পারে। এই ব্যারিয়ারটা ভেঙে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তো চর্মরোগ নাম শুনলে অনেক হোমিওপ্যাথ ভয় পায়। আমি মনে করি এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি আমি চর্মরোগ বাদ দিয়ে রোগীটাকে নিয়ে চিন্তা করি। একদম পরিষ্কার, আফটার কোভিড সিচুয়েশন বা আফটার দ্য ভ্যাকসিনেশন পিরিয়ড অফ কোভিড-19, অনেক মানুষ ভ্যাকসিনেশনটা দিচ্ছে, ভ্যাকসিনটা করেছেন। এরপর দেখা গেছে অনেকে নানা ধরনের চর্মপীড়ায় ভুগতেছেন। আপনি এই রোগীগুলো ম্যানেজ করতে পারবেন না। এই রোগীগুলো ম্যানেজমেন্টে ঝামেলা হয়ে যাচ্ছে। প্রচুর রোগী আসতেছে, প্রতিদিন 2-4-5টা করে রোগী আসবে আপনার চেম্বারে, যে কোভিড এর পরবর্তী তারা রিং ওয়ার্মে ভুগতেছেন। অ্যালোপ্যাথিক এই যে অ্যান্টি ফাঙ্গাল বড় বড় ওষুধ খেয়ে, ইনজেকশন নিয়ে তারা এটাকে সাপ্রেস করতে পারছে না, দমন করতে পারছেন না। প্লাস হোমিওপ্যাথিতে যখনই ওষুধ দেয় তখন রিয়াকশনটা শুরু হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে অল্প সময়ের মধ্যে, এটা ক্লাস না, এটা তো একটা আলোচনা। এক্ষেত্রে আপনাকে অন্য চিন্তা করতে হবে। ভ্যাকসিনকে অ্যান্টিডোট করা সম্ভব না, কোভিড ভ্যাকসিনকে অ্যান্টিডোট করা সম্ভব না। সো আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলবো, এই সমস্ত রিংওয়ার্ম বা এই সমস্ত স্কিন ডিজিজ যদি আপনি নিয়ন্ত্রণে আনতে চান, দেন আপনাকে ভ্যাকসিনটাকে অ্যান্টিডোট করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনার টিউবারকুলার একটা রেমেডি আপনাকে খুঁজে বের করতে হবে। এটা টিউবারকুলিনাম, বোভিনাম হতে পারে, ভ্যাসিলিনাম হতে পারে, বা
ওই ওই প্রিপারেশনের কোনো একটা ওষুধ হতে পারে। এটা দেওয়ার পরে এটা দেওয়া কিছু না, এটা হলো বডিটাকে নিউট্রালাইজ করা, দেন আপনি কনস্টিটিউশনাল ওষুধে গেলে ভালো বেনিফিট পাবেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই ধরনের মানে দুর্দমনীয় চর্মপীড়া আমার হাতে খুব কম ফেলিওরিটি কম, নাই বললে চলে। হ্যাঁ, কোনো ওষুধে একটু বেশি সময় লেগেছে, সরি কোনো রোগীতে একটু বেশি সময় লেগেছে, কিন্তু এগুলা সুন্দরভাবে চিকিৎসা করা সম্ভব। এবং যে ওষুধগুলো আমাদের মনে রাখতে হবে, এই অ্যান্টি ফাঙ্গাল ফাঙ্গাসের ক্ষেত্রে কাজ করে, ছত্রাকের ক্ষেত্রে কাজ করে, রিংওয়ার্মের ক্ষেত্রে কাজ করে। অন্যতম প্রধান একটা ওষুধ ক্যালকেরিয়া সালফেরিকাম, নেট্রাপ সালফেরিকাম, টিবরটুলিনাম বোভিনাম, বেসিলিনাম। এবং এই ওষুধগুলোর সঠিক প্রয়োগটা আপনাকে জানতে হবে, আমাদের প্রত্যেককে জানতে হবে। চর্মরোগ নিয়ে ভয় পাইলে আমরা ক্যান্সার নিয়ে কেমন করব? অর্থাৎ ওই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে, চর্মরোগকে নিয়ন্ত্রণ করা যায় না। চর্মরোগকে যদি আপনি প্রকৃতির স্বাভাবিক গতির বাইরে গিয়ে আপনি চিকিৎসা করতে চান, সে আপনাকে স্পেস দিবে না। এবং ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যত সফটলি আপনি ওষুধ দিতে পারেন, আপনি 50 ওষুধ ব্যবহার করেন, M2-3 থেকে ব্যবহার করেন, ন্যূনতম অ্যাগ্রাভেশন দেখলে, হ্যাঁ অ্যাগ্রাভেশন হলে এটা পজিটিভ আছে, ওষুধ নির্বাচন আপনার ঠিক আছে, আপনি কাফিং করেন, ওষুধটাকে আরো মোলায়েম করেন, বেনিফিট পাবেন। এটা নিয়ে এত ফ্রাস্ট্রেশনে থাকার কোনো যুক্তি নেই। রিপন স্যার বলেছেন যে অনেক সেই সময়টা চলে গেছে স্যার, ওই সময়টা নেই। এখন ভয় পাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে তো এখন যারা ইয়াং আছে, 20 বছর পরে 30 বছর পরে তাদের এই স্ট্রোকটাকে ফাইট করতে হবে। ক্যান্সার হয়ে যাবে। এখন যেমন টিউবারকুলোসিস যেমন আগে কথা ছিল, যক্ষা হলে নাই রক্ষা, মানে মৃত্যু অবধারিত। এখন কিন্তু যক্ষা রক্ষা হয়, হোমিওপ্যাথিতে আমরা চিকিৎসা করছি। আবার এরপরে বলা হয়েছে ক্যান্সার নেই কোনো অ্যান্সার, না, ক্যান্সারেরও অ্যান্সার বের হয়ে যাবে, বের হচ্ছে। কিছু ক্যান্সার রোগীতে আমরা সফলতা পাচ্ছি, কিন্তু এইডস এর মতো ওই ধরনের খারাপ কিছু রোগ আমাদের সামনে এসে যাবে মহামারী আকারে, তখন তারা কি করবে? তো স্কিন ডিজিজ তো একটা পুরাতন ডিজিজ। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, স্কিন ডিজিজ, যে কোনো স্কিন ডিজিজ দেখা দিল এর মানেই যে এর পেছনে সোরা, নো, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সোরার যে মনোকুণ্ডয়ন, এই কুণ্ডয়নের সাথে আর দুইটা জিনিস থাকতে হবে, রোগীর মেন্টাল এবং ফিজিক্যাল স্টেটে যে আপনার সোরার যে বেসিক যে জিনিসটা, সেটা হলো যে ডিকম্পোজিশনটা থাকতে হবে, পচনশীলতা, প্রচন্ড রকমের ইচিং, ইন্টারনাল এবং এক্সটার্নাল ইচিং থাকতে হবে। আর একটা হলো রোগীর মেন্টাল স্টেটে, বিশেষ করে মেন্টাল ইমোশনাল স্টেটে পোভার্টি, ক্ষীণতা, দৈন্যতা, এই বিষয়গুলো থাকতে হবে। তাহলে ওটা আমরা সোরার থেকে উৎপত্তি ধরে নেব। সিফিলিটিক স্কিন ডিজিজ আছে, সাইকোটিক স্কিন ডিজিজ আছে, মাল্টিমাইজোমেটিক স্কিন ডিজিজ আছে। স্কিন ডিজিজ গুলোকে আমাদের ওইভাবে বুঝতে হবে। রোগীটাকে বুঝতে পারলে আমরা বেনিফিট পাবো। চমৎকার ব্যাপার যে আমরা মানুষটাকে বুঝি এবং তার কোথায় ব্যারিয়ার আছে। আপনি কেস হিস্ট্রি নেন, 10 বছর আগে সে গাছ থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। এই যে পতনজনিত একটা সমস্যা, এই রোগী চিকিৎসা কোনো না কোনো পর্যায়ে ওই ধরনের কোনো ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে। আর যদি ওটা করতে না পারেন, তাহলে 10 বছর আগের অবস্থায় আপনি যাবেন, কিন্তু তার আগে যে স্কিন ডিজিজটা আছে তার ভেতরে ছিল বা ডেভেলপ করছে, এটা আপনি সরাতে পারবেন না। কারণ আপনার ধান খেতে যেতে হলে আপনার কেয়া বন সাফ করতেই হবে। হোমিওপ্যাথিকে খুব বেশি জটিল না করে আমরা সহজ সরল ভাবে ভাবতে শুরু করি, ভাবতে শিখি। হ্যানিম্যান যেভাবে বর্তাই গেছেন, বলে গেছেন, সিম্পলি ওইভাবে চিন্তা করি। অনেকগুলো রূপটিক, অনেকগুলো এটা সেটা পেঁচে না পেঁচে আমরা সহজ ভাবে আমরা পেশেন্টটাকে রিস্ক করার চেষ্টা করি, ব্যর্থ হব না। আপনারা কেউ ব্যর্থ হবেন না, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার কথা হয়তো বা অনেকে সহমত পোষণ করতে পারবেন না, কিন্তু দিস ইজ রিয়ালিটি। ধন্যবাদ। আমাদের মধ্যে আরেকজন স্যার আছিলেন, স্যারকে একটু সময় দিলে, মিজানুর রহমান
রহমান স্যার ছিলেন, স্যারের কাছে একটু কথা আছে। স্যার সর্বশেষ মতামত দিয়ে ক্লাসের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের। এর আগে স্যার একজন একটা প্রশ্ন লিখেছেন ইনকল মেসেজে যে সূক্ষ্ম মাত্রা বিষাদৃশ ঔষধ প্রয়োগ করলে কি রোগীর শরীরে কোনো নূতন রোগ সৃষ্টি করবে? স্যার এই কথাটা হতেই পারে। বিষাদৃশ ওষুধ হয়তোবা প্রথমবার আপনি প্রয়োগ করছেন, এটা শরীর ডিনাই করছে, দ্বিতীয়বার প্রয়োগ করছেন, একটু কম ডিনাই করতে পারছে, বারবার প্রয়োগ করতে থাকলে একটা সময় ওটা শরীরের উপর আধিপত্য বিস্তার করবে, এটাই স্বাভাবিক। ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ আপনাকে। শরীরের আমাদের জীবনী শক্তি বিষদৃশকে প্রত্যাখ্যান করবে, রিজেক্ট করবে, কিন্তু বিষদৃশটা যদি বারবার প্রয়োগ হতে থাকে একটা সময় রিজেক্ট করার মতো পরিস্থিতি থাকে না, কোনো একটা অবস্থায় সে আধিপত্য বিস্তার করে ফেলতে পারে, তখন প্রবীণ সিমটম গুলো দেখা দিতে পারে। আর তো আমরা ওষুধ প্রয়োগ করছি তো অসুস্থ অবস্থায়, তখন তো জীবনী শক্তি অন্যদিকে ব্যস্ত, এই রিজেকশনটা হয় না। অসুস্থ অবস্থায় বিষদৃশ ওষুধ রোগীর জন্য ভয়ানক অবস্থা সৃষ্টি করতে পারে, সে হোক স্থূল মাত্রা হোক সূক্ষ্ম মাত্রা। ধন্যবাদ। এখন আমাদের সামনে মতামত ব্যক্ত করবেন ডাক্তার ইকবাল জিল্লুল মজিদ স্যার। স্যারকে তার মূল্যবান মতামত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার সবাইকে। জি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধেয় লিপটন ভাই চমৎকার করে বলছেন। তো এখানে একটা শেয়ার করি, বিষয়টা হলো আমি তো যেখানে সার্ভিস করি লিপটন স্যারের সাথে দেখা হয়েছিল গত 5ই ডিসেম্বর, অনেক স্যার 140 জন স্যারের সাথে ম্যাডামের সাথে এবার দেখার সুযোগ হয়েছিল। ওখানে সেমিনার ছিল তো এতক্ষণ ধরে লুৎফর ভাই কিন্তু অনেক চমৎকার আলোচনা করছেন, রিপন ভাই আলোচনা করছেন, এদিকে লিপটন স্যার কিছু জিনিস যুক্ত করলেন। এখানে আমি একটা আমাদের হোমিওপ্যাথির সাথে সংযোগ করে কথা বলতে চাচ্ছি। এই যে স্যার কোভিড সিচুয়েশনের কথা বললেন, কোভিড সিচুয়েশনের সময় যে কিছু বিষয় ঘটছে, যে কারণে স্যার বলছেন না সারা বাংলাদেশে এত ব্যাপকভাবে চর্মরোগ দেখা দিয়েছে, একেবারে ভারত থেকে শুরু করে চা বাগান শহর সব জায়গাতে চর্মরোগ এখন। আর আমি যেখানে সার্ভিস করি সে জায়গায় ডেইলি 700 কাস্টমার আসে, বিশাল অংশ চর্মরোগ নিয়ে আসে। এখানে গত প্রায় 2 বছর হয়ে গেল একটা রিপোর্ট বের হয়েছে যে কোভিড এর সময় যে আমরা টিকা নিলাম সারা বিশ্বের মানুষের জন্য, আমি যেখানে কাজ করি সেখানে টিকা একটা বড় কার্যক্রম, এবং টিকার মধ্যে যে জিনিসগুলো হয় একটা টিকা তৈরি করতে প্রায় 10 বছর লেগে যায়, কিন্তু কোভিড এর সময় আন্তর্জাতিক সংস্থাগুলো টাকা ইনকামের জন্য প্লাস মানুষকে এক ধরনের বোকা বানানোর জন্য একটা ব্যবসা করতে গিয়ে 2 বছরের কম সময়ের মধ্যে তৈরি করতে গিয়ে কোভিড এর পরে আমাদের যে ইমিউন সিস্টেম, টোটাল ইমিউন সিস্টেমের যে একটা ভারসাম্য, যেটা একটু আগে স্যার বললেন না, একটু খেয়াল করছেন কিনা যায় না, তারপর কতগুলো কথা বলছেন যে ভারসাম্যর যে বিষয়টা আছে, সেই কোভিড এর ভারসাম্য আমার সিস্টেমটাকে আঘাত করছে। এরপরে আমার যে বডির যে বিষয়টা, বডি নিজের থেকে বুঝে আমাদের জীবনী শক্তি, সে করে কি আমার দুর্বল করে ফেলছে। এর ফলে স্যার খুব খেয়াল করছেন কতগুলো জিনিস তো আছেই বাস্তবে, ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ফাঙ্গাস আছে, আবার লুৎফর স্যার যখন বলছেন যে আমার আনহাইজিনিক কন্ডিশন চলে, এর ফলে এই ফাঙ্গাল গুলা, এই যে আমি যদি একটা পাউরুটি কিনে আনি রেখে দিই টেবিলের উপরে, 4-5 দিন পরে এটা কি হবে, ব্যাপকভাবে সাদা সাদা হয়ে উঠবে। আমাদের এই বায়ুমণ্ডলে যে অবস্থাগুলো আছে, এদের অবস্থা, এরা তো বেঁচে আছে, এরা আমার শরীরে সহজেই ঢুকে যাচ্ছে ইমিউন সিস্টেম ধ্বংস হওয়ার ফলে। তাহলে এখন কি হচ্ছে, খুব ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, খুব বেশি সোরিয়াসিস দেখা দিচ্ছে, দীর্ঘ মেয়াদী চুলকানি দেখা দিচ্ছে, একজিমার মতন জিনিস বের হয়ে আসতেছে। এছাড়া ওই সময়ে আমি তো ওই হেলথের সাথে কাজ করি, সরাসরি দেখলাম যে ব্যাপকভাবে চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছেন। এমনকি আপনারা জানেন যে ঔষধ ওই যে কুকুরের ঘাড়ে দেওয়া হয়, আমাদের যে
মাইস্টের জন্য দেওয়া হয়, সেটা আমাদের খাওয়ানো হয়েছে। এছাড়া অতিরিক্ত মারাত্মক স্টেরয়েড ব্যবহার করা হয়েছে, যে এই লোকটাকে বাঁচাইতে হবে। হাসপাতালে রোগী ভর্তি, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে, স্টেরয়েড ব্যবহার করা হয়েছে, তার ফলেও আরেকটা সিস্টেমের ভিতরে সিস্টেম ধ্বংস, ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে রোগের মধ্যে কি হলো, তৈরি হলো, তার মধ্যে কিন্তু ভয় হয়েছে, ট্রমা তৈরি হয়েছে, বাঁচবো না, মরে যাব, মানসিক চাপ তৈরি হয়েছে, মৃত্যু ভয় তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে, একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। তার শরীরের সিস্টেম, মানুষের শরীর মানে এমন অবস্থা, শুধু বাংলাদেশ না কিন্তু পুরো এশিয়াতে এমনিই আমরা বিভিন্ন কারণে কিন্তু আমাদের চর্মরোগ বেশি হয়। তো স্যার এই জন্য আমাদের আরেকটা বিষয়, আমরা যত হাত ধোবো, এটা তেমন ভালো জিনিস আছে, কিন্তু যদি অতিরিক্ত ব্যবহার করি কোনো কারণে, এই যে স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে মারাত্মক ভাবে, লং কোভিড এর কথা বলে, ত্বকের মধ্যে দুর্বল অটো ইমিউন প্রতিক্রিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমার একেবারে। এই জন্য স্যার আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। স্যার বলছেন না যে রোগী আসলো, আমাকে হিস্ট্রিটা ভালো করে নিতে হবে, কেন হচ্ছে। আবার রিপন স্যার বলছেন যে অনেক ওষুধে কাজ করবে না, এখানে কিন্তু কিছু ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে। হোমিওপ্যাথির এই আলোচনাটা একটা দীর্ঘ, এমনকি কেউ কেউ বলেন হরমোনাল সিস্টেমকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই 4-5 বছরে। এখনো দেখেন না বিভিন্ন দেশে সর্দি কাশি হচ্ছে, কোভিড এর জন্য তাকে টিকা দিয়ে দেওয়া হচ্ছে। তো স্যার অনেক ধন্যবাদ, আজকে চমৎকার করে আলোচনা হয়েছে এবং যারা অংশ নিলেন, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমাদের এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ফিরোজ স্যার ছিলেন, উনি হয়তো বিশেষ কারণে বের হয়ে গেছেন। এখন আমাদের সর্বশেষ মতামত ব্যক্ত করবেন আমাদের আজকের ক্লাসের সর্বশেষ আলোচক ডাক্তার AK মিজানুর রহমান স্যার। স্যারকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, এবং স্যার আলোচনা করেই আজকের এই ক্লাসের সমাপ্তি ঘোষণা করবেন। তার আগে আমি একটু দাওয়াত দিচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে এখানে আমাদের সম্মানিত যে ভিউয়ার্স রয়েছেন তাদের মধ্যে অনেকেই নূতন, কেউ হয়তো ছাত্রছাত্রীও আছেন। তার মধ্যে থেকে আপনারা অভিজ্ঞ চিকিৎসক দীর্ঘক্ষণ আমাদের সাথে থেকে আমাদেরকে আগাই দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতেছেন। এই জন্য আমি আজকের ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি মহান সৃষ্টিকর্তার কাছে আপনাদের সকলের, আপনার পরিবারের সকলের সর্বোচ্চ কল্যাণ কামনা করছি। এবং আগামী শনিবার হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক ক্লাস ডাক্তার গাজী আব্দুল আজিজ স্যার আলোচনা করবেন। সবাইকে দাওয়াত দিলাম। এখন সর্বশেষ আলোচনা করবেন, মতামত ব্যক্ত করে আজকে ক্লাসের সমাপ্তি ঘোষণা করবেন ডাক্তার AK মিজানুর রহমান স্যার। স্যারকে তার মতামত ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম স্যার। আসলে আজকে আমরা খুব সমৃদ্ধ হয়েছি। আমাদের এখানে শ্রদ্ধেয় লিপ্টন স্যার আসছেন, আমার আসলে গুরু হিসেবে আমি মানি স্যারকে। আমাদের জিলুল মজিদ স্যার আসছেন, একজন কবি মানুষ, অত্যন্ত বহুমুখী প্রতিভার অধিকারী একজন মানুষ। রিপন স্যার সুন্দর আলোচনা করলেন। আব্দুল আলফিরোজ স্যার চলে গেছেন, থাকলে হয়তো ওনার মতামতে সমৃদ্ধ হতাম। আরো অনেকে, রমি স্যার আলোচনা করেছেন, অনেকে আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে লুৎফর স্যারের যে ক্লাস, এটা সবসময় অভিজ্ঞতা সমৃদ্ধ থাকে এবং কেস স্টাডি ভিত্তিক থাকে, গল্পাশ্রয়ী এবং সহজেই মনোগ্রাহী করে তুলতে পারেন আলোচনা। আসলে স্কিন নিয়ে লিপ্টন স্যার যে কথাটা বলেছেন আমাদের মনে রাখতে হবে, এটা অত্যন্ত বিস্তৃত একটি বিষয়। এবং আমার মনে আছে আমরা একটা সেমিনার যেটা করেছিলাম আমাদের হোমিও স্টাডিতে, সেখানে স্যারও ক্লাস নিয়েছিলেন। সেখানে প্রায় 42টা ওই সেমিনারে, স্কিন সেমিনারে 42টা ক্লাস নেওয়া হয়েছিল। তো ইট ওয়াজ এ বিগ প্রোগ্রাম, অসাম, এবং অনেকেই সমৃদ্ধ হয়েছেন যারা হোমিওপ্যাথি অংশগ্রহণ করেছেন। তো শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওই আয়োজনটাকেও একটা সফল আয়োজন মনে করি আমি। তো আমাদের এখানে আলোচনা শুরু হয়েছে স্কিন থেকে। স্যার যেটা বললেন লিটন স্যার, যে আমরা এটাকে একটা আরো ব্রড বেসড করে এবং আরো আলোচক যদি কেউ আলোচনা করতে চান, বিশেষ করে রিপন স্যার, আব্দুল আল ফিরোজ স্যার, লিটন স্যার যদি আমাদেরকে একটু সময় দিতে পারেন, কারণ স্যারের সাথে বেশ কিছু রোগী দেখার যৌথ প্ল্যাটফর্মে আমার সুযোগ হয়েছে। স্যার যেভাবে স্কিনের রোগীগুলো, জটিল স্কিনের রোগী কয়েকটা স্যারের সাথে দেখেছি, তো সেখানে আসলে খুঁটিয়ে তিল তিল করে সেই পেশেন্টটাকে বোঝা,
তার কনস্টিটিউশন থেকে শুরু করে তার পাস্ট হিস্ট্রি, তার সমস্ত কিছু, তার যে টেম্পারামেন্ট আলোচনা করে স্যারের যেই কলা কৌশল, সেটা অনেকটা যোদ্ধার মতো, খুবই কখনো আক্রমণাত্মক, কখনো গবেষকের মতন, কখনো চিকিৎসকের মতন। আসলে একটা বহুমুখী প্রতিভার অধিকারী না হলে হোমিওপ্যাথ হওয়া আসলে যাবে না। তো আমাদের স্যার আমাদের আব্দুল্লাহ ফিরোজ স্যার আসছে, আপনার পরে আবার সে মূল্যবান মতামত পেশ করবেন। হ্যাঁ স্যার মতামত দিতে পারবেন। তো উনিও খুব প্রতিভাবান একজন মানুষ, আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তা আমি অনুরোধ করব আসলে স্কিনের ব্যাপারে, যেহেতু এটা একটা মহামারী আকার ধারণ করেছে, এবং আমরা যদি মনকুন্দ্রনের কথাই বলি, তাহলে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, আমাদের এলাকার এই ভূখণ্ডের যে পরিস্থিতি এবং আমাদের জীবনের সংগ্রামের যে পরিস্থিতি, এবং বর্তমানে যে হচ্ছে যে রাসায়নিকের ব্যবহার, সারের ব্যবহার, তারপরে বিভিন্ন রকমের ফরমালিন, খাদ্যের অ্যাডাল্ট্রেশন, এই সব কিছু মিলিয়ে আমরা একটা খুব জটিল সময় জীবনযাপন করছি। আমাদের পরবর্তী প্রজন্ম আরো জটিল জায়গাতে যাবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই সমস্ত কিছু একটা প্রতিফলন, আমাদের যেহেতু শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে, বহিরাঙ্গ হচ্ছে চর্ম, সেই কারণে এখানে নানান রকম ভাবে এটার বহিঃপ্রকাশ করবে, আরো জটিল আকার ধারণ করবে অনেক অনেক চর্ম। তো সেক্ষেত্রে আর ঔষধ সন্ত্রাস, যেটা আমি বলি সবসময়, যে অ্যালোপ্যাথিক যে চিকিৎসা বিজ্ঞান সেখানে, এবং যে টিকা, এটারও বিভিন্ন রকমের, এটাকে আমি ঔষধ সন্ত্রাস হিসেবেই দেখতে চাই। তো এটা সাংঘাতিক শক্তিশালী, এটা কতটুকু শক্তিশালী তা তো আমরা জানি। এই ঔষধ সন্ত্রাস আমাদের স্যার হ্যানিম্যানের কন্যা বিয়োগ পর্যন্ত ঘটেছে, তার কন্যা মৃত্যুবরণ করেছে হচ্ছে যে এদের চাপে। এটা কোনো নতুন ঘটনা না, এটা অনেক পুরনো ঘটনা। তো সেই ঔষধ সন্ত্রাস কিন্তু চলছে। তো এর মধ্যেই হোমিওপ্যাথদের দায়িত্ব বাড়ছে। তো সেই হিসাবে আমরা যাতে আমাদের ভবিষ্যতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে পারি, এবং লিপটন স্যারের মতন বা অন্যান্য যারা অভিজ্ঞ স্যার আছেন তাদের মতন যাতে যোদ্ধার মতন এগিয়ে যেতে পারি, একজন সৈনিকের মতন এগিয়ে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমি সমাপ্তি ঘোষণা করতাম, কিন্তু একটু বাকি থাকলো। আব্দুল্লাহ ফিরোজ স্যার আবার আসছেন, নামাজখানে একটু বেরিয়ে গিয়েছিলেন। তো স্যার যদি কিছু আমাদেরকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, তারপরে আমরা শেষ করে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ফিরোজ স্যারকে কিছু মতামত পেশ করার জন্য অনুরোধ করছি বিনীতভাবে। এখানে সকলকে আমার সালাম এবং ভালোবাসা। আসলে এত গুণী হোমিওপ্যাথ এবং এত ভালো ভালো মানে বোদ্ধা মানুষজন রয়েছেন, আমার খুব প্রিয় মানুষ, লিপটন স্যার, রিপন স্যার, আমাদের মিজানুর রহমান স্যার, প্রত্যেকেই খুব কাছের মানুষ। আসলে কি বলবো, ওনারা সবকিছুই বলে গেছেন। এখানে সুযোগ খুবই কম, ওনারা যথার্থ মূল্যায়ন করেছেন এবং এগুলো জানা খুবই প্রয়োজন একজন প্রকৃত হোমিওপ্যাথকে। এটা না জানলে আসলে আপনি চিকিৎসা করতে পারবেন না, বিশেষ করে চর্মরোগের মতন অত্যন্ত জটিল। এটাকে আমি এটা ছোট করে বলি, রাত হয়ে গেছে, অনেক শীতের রাত। সেটা হলো যে একটা প্রাসাদে ধরেন 1000টা রুম রয়েছে, কিন্তু এই 1000টা রুম কিন্তু একটা মূল রুম থেকে কিন্তু পরিচালিত হচ্ছে। ওখানে একজন বসে থেকে সম্পূর্ণ সবকিছু নিয়ন্ত্রণ করছে। তা আপনি ওই 1000 রুমের 1000টা দরজা রয়েছে, আপনি যে দরজাতে ঢুকবেন ওখানে দেখবেন যে নতুন নতুন জিনিস রয়েছে, কিন্তু আপনি খুঁজে পাবেন না যে কোথায় ওই সুইচটা যেখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। তো বিষয়টা হলো এইরকম। আবার যদি আমরা ব্যাখ্যা করি যে একটা টবে গাছ লাগালে তার শিকড় গুলো এমন ভাবে টবটাকে পেঁচিয়ে ফেলে যে ওর মূল শিকড় কোনটা সেটা বোঝা কিন্তু কঠিন হয়ে যায়। চর্মরোগ কিন্তু সেই রকম একটা বিষয়। আমার প্র্যাকটিস জীবনে আমি সবচেয়ে বেশি মানে সময় এবং কষ্ট এটি লেগেছে এই চর্মরোগের চিকিৎসা করতে, এবং এটাতে প্রচুর পরিমাণে সময় বিনিয়োগ করতে হয়। কারণটা হলো যে এই চর্মরোগ এতগুলো স্তর বিভক্ত এবং এতগুলো বিষয় এর ভিতর রয়েছে, আমাদের পূর্বের স্যাররা সবগুলোই বলেছেন, আমি ছোট করে বলি। সেটা হলো যে ধরেন একজন বাবা হলো কার্সিনোসিনের মায়াজামের রোগী আর মা হলো টিউবারকুলোসিসের রোগী। তো এই দুটো মায়াজামের সংমিশ্রণে যদি বাচ্চা
পৃথিবীতে আসে, সে বাচ্চা তো ডিএনএ এর মাধ্যমে তো অনেক কিছু নিয়ে আসবে। তো যখন আপনার কাছে আসবে এই বাচ্চাটা চিকিৎসার জন্য, আপনি তাকে কি সামান্য শরীর মেডিসিন দিয়ে তাকে আরোগ্য করে দিবেন? সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। তো এই জন্যই সবচেয়ে বড়, আমি ছোট্ট করে একটা বিষয় বললাম, হাজারো বিষয়ের ভিতরে একটা বিষয় বললাম। তো এইরকম অসংখ্য বিষয় রয়েছে। আমি আমার জীবনে একটা এই 17-18 বছর একটা ছেলে, তার হয়েছে হলো দাউদ। সে মেডিকেলে গেছে, ইনজেকশন দিয়েছে, বিভিন্ন রকম চর্মরোগের চিকিৎসা করেছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। তো এই ছেলেটার আমার 1 বছর সময় লেগেছিল শুধু এই দাউদটা ভালো হতে। এমন কোন নোসট মেডিসিন নাই যে তার লক্ষণগুলো তার ভেতর প্রকাশ পায়নি। অদ্ভুত ব্যাপার। কিন্তু সবগুলো লক্ষণ আসার পরে তার প্রত্যেকটা স্টেজ বাই স্টেজ একটা করে প্যাটার্ন, একটা করে মেডিসিনের লেয়ার খুলে যায় কিছুদিন পর পর, 1 মাস 2 মাস পর পর। খুব জটিল বিষয়। লাস্টে সেই ছেলেটা মাত্র আর্সেনিক 1 ডোজে সে 200 ডোজে সে ভালো হয়ে গেছে। তো এই বিষয়টা হলো এইরকম, এটা খুবই জটিল একটা বিষয়। তবে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু শুধু হোমিওপ্যাথি দিয়েই কিন্তু একটা এইরকম চর্মরোগের মতো জটিল বিষয় আরোগ্য করে ফেলবো, এরকম ভাবাটা কিন্তু আমার মনে হয় বোকামি হবে। কারণটা হলো যে আমি দেখেছি যে বেশিরভাগ মানুষই যাদের চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছেন তাদের প্রত্যেকের গাট সিস্টেমটা খুব দুর্বল। আমি নিজে দেখেছি যে গাট সিস্টেম যাদের দুর্বল হবে, এই গাট সিস্টেমের কারণে কিন্তু চর্মরোগের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব হয়। তা আপনার যদি ইমিউন সিস্টেম, গাট সিস্টেম যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু এই চর্মরোগকে ওষুধ দিয়ে শুধু আরোগ্য করতে পারবেন না। আপনি প্রকৃতি থেকে বিচ্যুত, আপনি প্রকৃতির সংস্পর্শে আসেন না, আপনি মাটিতে হাঁটেন না, আপনি রোদ খান না, আপনি প্রকৃতির যে ব্যাকটেরিয়া রয়েছে, জীবাণু রয়েছে তাদের সঙ্গে সংস্পর্শে আসেন না, আপনার সন্তানকে আপনি মাটিতে খেলতে দেন না, কাদাতে খেলতে দেন না, তাহলে এই বাচ্চাটা কিভাবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়বে? সে তো ওই সকল জীবনের সঙ্গে পারবেই না। যে ব্রয়লার মুরগির মতো বাসাতে মানুষ হচ্ছে, তো তাকে আপনি কি করে ভালো করবেন? তো প্রকৃতির বিরুদ্ধচারণ করে প্রকৃতির বাইরে যে আমরা কখনোই আরোগ্য করতে পারবো না। অতএব চিকিৎসা দিতে হলে আপনাকে সবকিছু বিবেচনা করে আপনাকে চিকিৎসা দিলে তবেই ভালো হবে, এবং রোগীকে বোঝাতে হবে যে চর্মরোগ দ্রুত ভালো হয় না, এটা আপনাকে ধৈর্য নিয়ে চিকিৎসা করতে হবে। অসংখ্য ধন্যবাদ, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। জি, আমাদের সামনে হ্যান্ড রাইজ করেছেন মোহাম্মদ আব্দুল হালিম রিপন স্যার। স্যার কিছু বলবেন? ধন্যবাদ জানাই ফিরোজ স্যারকে। মানে অসাধারণ একটা কথা সর্বশেষ বলে গেলেন। আর সেটা হচ্ছে গার্ড সিস্টেম। আমরা দেখছি চর্মরোগের যারা রোগী তাদের মেটাবলিক ডিসঅর্ডারটা অনেক হাই, মানে অনেক হাই রেঞ্জের থাকে। মানে এটা যদি একটু ঠিক খেয়াল করা যায় যে তাদের দৈনন্দিন জীবনযাপনের যেটা আমাদের অ্যাফরিজম নাম্বার 74 যে 77 যে কথাটা বলা হয়েছে, সেটা যদি একটু ভালো করে খেয়াল করে তাইলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে মানে বিনা ওষুধেও ভালো করা যায়। এটা ডিপেন্ডস অন আসলে চর্মরোগটা আসলে কি ধরনের তার উপরে। আর এই যে দীপ্তন স্যারকে ধন্যবাদ জানাই। আমি আসলে শেষ পর্যন্ত মানে স্যারের মুখ থেকে যে কথাটা শুনলাম এটাই সত্যি কথা। আমি যেহেতু নিজেই চর্মরোগে ভুক্তভোগী ছিলাম, আমি একজন স্যারের কাছে গিয়ে এই জায়গাটা থেকে সমাধান পাই এইভাবেই যে তিনি কিন্তু আমার চর্মরোগটা দেখেন না, দেখেই তিনি আমাকে ব্যক্তি বিশেষেই তিনি কিন্তু ট্রিটমেন্ট দিয়েছিলেন, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। এবং খুব বেশি দিন লাগে নাই কিন্তু আমার রোগটা প্রায় 70% মতন কভার করে গেছে, মানে মাস 2-1 মধ্যেই, যেটা প্রায় 6-7 বছর ধরে আমি ভুগছি। এবং মানে শুধু ভুগছি বললে ভুল হবে, আমি অনেক বড় বড় আমাদের এই বিশেষজ্ঞ হোমিওপ্যাথ যারা আছে তাদের সাথে আমি এমনকি একসময় ভাবছিলাম যে লিপটন স্যারের সাথে আমি যোগাযোগ করবো এবং লিপটন স্যারের নাম্বারটা নিয়ে কথা হলো। তারিক ভাইয়ের সাথেও আমার এরকম একটা ছোটখাটো আলাপ হয়েছিল একবার। তো আমার আসলে সুযোগ হয় নাই স্যারের নাম্বারটা কালেকশন করার। যদি স্যার কিছু মনে না করেন, লিপটন স্যার আমার যদি নাম্বারটা দেন তাইলে আমি স্যারের সাথে বিষয়টা নিয়ে পরে আলাপ করবো। যে সুযোগটা আসলে দরকার এই কনস্টিটিউশনাল ফ্র্যাকশন গুলো বোঝা। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। স্যার আমি আরেকটু বলবো যদি অনুমতি দেন। বেশি বলবো না স্যার, এখানে অনেক আমি জানি না নবীন ডাক্তার আছেন কিনা, এখানে যদি থেকে থাকেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। সেটা হলো যে
আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে আমাদের যে ধনন্তরী, তারপরে অব্যর্থ ওষুধ বা এই যে চটি বই ধরনের যে সকল কবিতা, প্লিজ একটু বন্ধ রাখবেন প্লিজ মাইক্রোফোন। আসাদুল স্যার আপনার স্পিকারটা একটু প্লিজ বন্ধ করেন। আর ওই যে আমাদের ইচ্ছাচন রিপন স্যারে মেসেজ ইনকল মেসেজের নাম্বার লিখে নিয়েছেন, রিপন স্যার আপনি নাম্বারটা নিয়ে নেন প্লিজ। ফিরোজ স্যার বলেন। জি, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যারা প্রবীণ এবং বিদগ্ধ হোমিওপ্যাথ রয়েছেন তাদের এটা আমি নিজে থেকে বলি, আমি যদিও ছোট মানুষ, ক্ষুদ্র জ্ঞানের অধিকারী, সেটা হলো যে এই যে আমাদের যে শত শত বই, এরকম অপ্রয়োজনীয় বই যেগুলো আমাদেরকে মিসগাইড করছে, আমি প্রায় বলি এই কথাটা যে আমার জীবনে অনেকগুলো সময় আমার নষ্ট হয়েছে এই সকল মানে অপ্রয়োজনীয় বই পড়ে আমার। তা আমি ওই জন্য বলবো সবাইকে যে এই সকল বইগুলো পরিহার করতে এবং এদের চিনিয়ে দিতে যে এই সকল বই দিয়ে আসলে রোগ আরোগ্য হয় না। আমাদের যদি রোগকে আরোগ্য করতেই হয় তাহলে আমাদের একদম টোটালিটি অফ সিমটম অনুযায়ী রেপার্টরি করে মানসিক লক্ষণ বিচার করে আমাদের কিন্তু সিঙ্গেল ডোজ প্রেসক্রিপশন করতে হবে। আর এটাতে কিন্তু 98% রোগী ভালো হয়ে যায়। আপনি শুধু শারীরিক লক্ষণ নেবেন, মানসিক লক্ষণ নেবেন না, বা শুধু মানসিক লক্ষণ নেবেন শারীরিক লক্ষণ নেবেন না, এটা কিন্তু হবে না। আপনাকে প্রপার কেস টেকিং করতে হবে। কেস টেকিং করে মেডিসিন নির্বাচন করলে তবে আপনি আরোগ্যের আশা করতে পারেন। আর আমি মনে করি যে প্রায় 1200 থেকে 1400 প্রেসক্রিপশন করার পরে হয়তো একটা প্রেসক্রিপশন আপনার যে সঠিক জায়গায় যাবে। এটা অনেক দীর্ঘ একটা প্রসেস, এটা খুব জটিল একটা প্রসেস। তো আমি সবাইকে আহ্বান করব যে আমাদের সঠিক যে চর্চাটা আমাদের হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সঠিক বই, সঠিক জ্ঞান, সঠিক গুরু অনুযায়ী আমাদের চলতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ধৈর্য হারা হলে হবে না। হোমিওপ্যাথি মানে একজন ছাত্র, সে কোনোদিনই এই জায়গাতে শেষ পর্যায়ে যেতে পারবে না। সে যখনই এক ধাপ আগাবে মনে হবে যে এখনো 1000 কিলোমিটার পথ বাকি আছে। এটা এমন একটা মহাজগৎ, মহাসমুদ্র, এখানে সবাই আমরা ছাত্র। ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সাথে দক্ষ অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ আমাদের থেকে আমাদের মতামত দিয়েছেন। আমি আমার হৃদয় থেকে সকলকে অভিনন্দন জানাই। স্যার আসলে এখানে অনেক নবীন চিকিৎসকরাই বেশি রয়েছেন। তো আপনারা এই কষ্ট করে সারাদিন চেম্বার করে এবং এই শীতের রাত্র অধিক পর্যন্ত আমাদের সাথে থেকে যে মতামত ব্যক্ত করেছেন, তো এই জ্ঞান বিতরণ ক্ষেত্রে এজন্য আমি আবার অভিনন্দন জানাই। তো আমরা ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী মঙ্গলবার রাত্র 9টায়। বিষয় লুৎফর রহমান স্যারই ক্লাস নিবেন এবং বিষয়টা আমরা আলোচনা করে হয়তো আবার গ্রুপে দিয়ে দেব। যে এখন ওই ক্লাসটা সমাপ্তি ঘোষণা করবেন আমাদের ডাক্তার এ কে মিজানুর স্যারকে অনুরোধ করছি আজকে ক্লাসের সমাপ্তি করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু বলার নেই। লিপন স্যারকে, জিলুর মজিদ স্যারকে, ফিরোজ স্যারকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রিপন স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আজকের